আচ্ছা, কেউ কথা বলি না, চলো আমরা পড়া শুরু করি। গতদিন আমরা কত পর্যন্ত পড়ছিলাম? টাইপ 3 এর 1 নাম্বার ম্যাথটা দেখছিলাম এটা, যে একটি সেকেন্ড দোলক ঠাকুর গায়ে সঠিক সময় দেয়, এটা দেখছিলাম। 2ও পড়াইছি। ও 4 পর্যন্ত। ও আচ্ছা, আজকে চলো 5 থেকে দেখাই। সবাই কি বাসায় এই ম্যাথগুলা করছিলা? সব বাসায় এই ম্যাথগুলা করছিলা? আবার কি করছিলা? আমি যদি করাই দিই, তোমরা যদি বাসায় যে না করো, তাহলে এটা তো কোনো মিনিং নাই, ভুলে যাবো আলটিমেটলি। কেন বাসায় করতেছো না কেন? তোমরা করছিলা? ভাই ফোন টিপতেছো এখন। করছিলা, এগুলা করছিলা বাসায় কেন? কুইজ চলে কি হয়েছে? পড়ার কাজ এগুলো আধা ঘন্টা রেগুলার পড়লেই শেষ হয়ে যায়। দেখো 5 নম্বর কোশ্চেনটা দেখো। পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত সেকেন্ড দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল 2.1 সেকেন্ড হয়। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়। তাহলে স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর ঘ বলছে উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কিনা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তো এখানে দেখো কোশ্চেনটা আমি বুঝাই দিই কিভাবে করবা। এখানে তো তোমার এটা বলেই দিছে একটা সেকেন্ড দোলক, তাই না? তো সেকেন্ড দোলক হইলে তোমার নর্মালি পর্যায়কাল কত বলো তো? 2 সেকেন্ড। এটা কোন অবস্থায়? স্বাভাবিক অবস্থায় পর্যায়কালটা হচ্ছে 2 সেকেন্ড। এখন গ্রীষ্মকালে দোলকটার দোলনকাল কত হয়েছে? 2.1 সেকেন্ড। মানে এটা হচ্ছে গ্রীষ্মকালে আর কি, টি সামারে কত হয়েছে বলো তো? 2.1 সেকেন্ড। এখন খেয়াল করো, গ্রীষ্মকালে পর্যায়কাল বৃদ্ধি পায় কেন? কেউ কি বলতে পারবা? হ্যাঁ, ধাতব বস্তু লাগে না, সব বস্তুরই তাপমাত্রা বৃদ্ধি পাইলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। দেখো টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি না? তো চিন্তা করো, তাপমাত্রা যদি টেম্পারেচার গ্রীষ্মকালে বৃদ্ধি পায়, তাহলে এলটা বৃদ্ধি পাবে। এল বৃদ্ধি পাওয়া মানে কি? তখন এই টিটাও বৃদ্ধি পাবে কিনা বলো? এই টি হচ্ছে তোমার পর্যায়কাল। আর টেম্পারেচার বৃদ্ধি পাইলে এল বৃদ্ধি পায়, এল বৃদ্ধি পাইলে টি বৃদ্ধি পায়। এখন তোমাকে এখানে বলছে একজন ছাত্র কি করছে, পর্যায়কালটা 2 সেকেন্ডই যাতে পায়, তা সেজন্য সে দৈর্ঘ্যটাকে কমায়া দিচ্ছে। কতটুকু কমাইছে বলো তো? 2% কমাইছে। তা আমাকে ঘতে কোশ্চেন করছে সে সফল হবে কিনা জানতে চাইছে, বুঝছো? তো সেকেন্ড দোলকের জন্য একটা পর্যায় এলটা আছে। সেকেন্ড দোলকের জন্য এলটা হচ্ছে ফিক্স। এটা কত? 0.9929 মিটার। এটা হচ্ছে সেকেন্ড দোলকের জন্য ফিক্সড। তো আমাকে একটা জিনিস দেখতে হবে, সে যে 2% দৈর্ঘ্য কমাইছে, 2% কমানোর পরে দৈর্ঘ্যটা এত হচ্ছে কিনা। যদি এত হয় তাহলে সে কি হবে? সফল হবে, না হলে সফল হবে না। সবাই কি বুঝছো কোশ্চেনটা কিভাবে করতে হবে? তো চলো আমরা গটা আগে করি, দেন ঘটা করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা পর্যায়কাল দিয়েও দেখাবো আর কি আলটিমেটলি। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য বললাম আর কি। তো দেখো প্রথমে গটা দেখো। প্রথমে ইসের স্বাভাবিক অবস্থায় দোলন এই কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো স্বাভাবিক অবস্থায় একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তার মানে টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে 2 ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার এল বাই 9.8। তাহলে এল এর ভ্যালু কত আসবে? 0.9929 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে কোশ্চেনে জি এর ভ্যালু, আমরা জি ইকুয়াল নর্মালি কত 9.8 ইউজ করি না? কোশ্চেনে জি ইকুয়াল 9.81 দেওয়া। তো যখন 9.81 দেওয়া থাকবে এটা ইউজ করিও।
এবার দেখো তাহলে জিটা এলটা কত আসে, হিসাব করো তো। কত আসে দেখো তো, 39 মিটার আসছে। তো দেখো তাহলে এটা আমরা পেয়ে গেছি যখন সেকেন্ড দোলকের তোমার কার্যকর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তার মানে নর্মালি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.9929 অথবা 9939 এরকম হবে। তো এখানে আসছে কত, 0.9939। এবার আসো ঘতে। দেখো ঘতে সে কি করছে, এই ক্ষেত্রে পর্যায়কালটা কত হয়ে গেছে, টি ইকুয়াল 2.1 সেকেন্ড হয়ে গেছে। তো যখন টি ইকুয়াল 2.1 সেকেন্ড, তখন তার ক্ষেত্রে একটা কার্যকর দৈর্ঘ্য আসে না, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে। তাহলে টি ইকুয়াল আবার সেম ভাবে বের করো, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে 2.1 ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার এল বাই 9.81। এক্ষেত্রে দেখো তো এল কত আসে। দেখো এটা কত আসে বের করো, 2.1 বাই 2 পাই হোল স্কোয়ার গুণ 9.81 কত আসে দেখো তো, 1 পয়েন্ট এত মিটার। এটুকু কি কারো সমস্যা আছে? এখন আসো সে কত পার্সেন্ট দৈর্ঘ্য কমাইছিল, 2% দৈর্ঘ্য। তাহলে 2% যদি দৈর্ঘ্য কমায় তাহলে নতুন দৈর্ঘ্যটা কি হবে, এটাকে এল প্রাইম দাও, এল মাইনাস এল গুণ 2% না, এতটুকু তো সে কমাইছে, তাহলে নতুন দৈর্ঘ্য কি হবে, আগের দৈর্ঘ্য থেকে যতটুকু কমাইছে সেটা বিয়োগ দিতে হবে। তাহলে এলটা কত পাইছিলাম, 1.096 মাইনাস 1.096 গুণ 0.02। দেখো তো এটা কত আসে, 1.074 মিটার। এখান থেকে আমরা আইডিয়া করতে পারতেছি এটা আর ইটা হবে না, সেকেন্ড দোলক হবে না, কারণ সেকেন্ড দোলক হওয়ার জন্য কার্যকর দৈর্ঘ্য 0.992939 লাগতো, সে 2% কমানোর পরে কত হয়েছে, এত হয়েছে। তো তুমি এবার পর্যায়কালটা আবার বের করে দেখাও, টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে এল প্রাইম হবে এক্ষেত্রে 2 পাই ইন্টু রুট ওভার 1.074 বাই 9.81। দেখো তো এটা এবার কত আসে, তাহলে বলো এটা কি তোমার সেকেন্ড দোলক হয়েছে সেকেন্ড টাইমে, সে 2% কমানোর পরেও হবে না। কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, যে কোনো একটা বলতে ডিসিশন দিয়ে দিবা না, টিটা বের করে ডিসিশন দিবা। হ্যাঁ এটার সাথে মিলতেছে না, তুমি ডিসিশন দিয়ে দিতা তাই না, টিটা বের করে ডিসিশন দাও, সমস্যা কি। এবার চলো 6 নম্বর কোশ্চেনটা করাই। বুঝবো এটা, ওই ক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো, ধরো 2.0000001 এরকম আসছে, তাহলে তুমি এটাকে 2 লিখতে পারবা। হ্যাঁ, অথবা 2 পয়েন্ট তোমার যদি 001 আসতো তাহলে এটাকে আর সেকেন্ড দোলক বলতে পারতে না। বুঝতে পারছো, বুঝবো এটা। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো, এটা একটু ট্রিকি। তোমরা কি বুঝছো সবাই, বুঝছো? দেখো একটি সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে, ববের দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। আচ্ছা ববটি অর্ধেক, আচ্ছা এটা কি সেকেন্ড দোলক বলে দিছে না। আচ্ছা ববটি অর্ধেক খালি করলে তখন দোলকটি দ্রুত না ধীরে চলবে, গাণিতিকভাবে যাচাই করো। তো খেয়াল করো তোমার এটা ছিল একটা বব, এক্ষেত্রে ববটা কি আকৃতির বলো তো, সিলিন্ডার আকৃতি। হ্যাঁ ওজন দিয়ে কিভাবে করবা, করে দেখায়। আমরা তো নর্মালি সূত্র জানি, টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি জানি না, ওইটা দিয়ে করবো। তো এখানে খেয়াল করো নর্মালি ববটা শুরুতে কি ছিল বলো তো, সম্পূর্ণ পানিপূর্ণ অবস্থায় ছিল না। আচ্ছা ববটা যদি সম্পূর্ণ পানিপূর্ণ অবস্থায় থাকে, এটার ইটা কোথায় হবে, ভরকেন্দ্রটা কোথায় হবে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ একেবারে মধ্যখানে হবে, এখানে হবে কিনা বলো।
বুঝতে পারছো? এখন ববটার দৈর্ঘ্যটা কত? ববটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 0.08 মিটার। তার মানে এতটুকু কত হবে বলো তো? 0.04 মিটার। এবার আসো, তোমাকে কি বলছে, তুমি সেকেন্ড টাইমে কি করছো, ববটাকে অর্ধেক খালি করে ফেলছো। খালি, আচ্ছা তাহলে এটার কার্যকর দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? কার্যকর দৈর্ঘ্য এই যে এখান থেকে নিয়ে যে এতটুকু হবে কিনা বলো, তাই না? কার্যকর দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ বলতাম, তো এক্ষেত্রে ববের যে ভরকেন্দ্র সেটা নিছি, কার্যকর দৈর্ঘ্য হবে এতটুকু। এখন তুমি কি করছো, ববটাকে অর্ধেক পানি বের করে ফেলছো। তো অর্ধেক পানি যদি বের করে ফেলো তাহলে এটা কি হবে বলো তো? এখন এইটা এই যে এরকম হবে না, অর্ধেক পানি বের করে ফেললে। তাহলে এইটার ক্ষেত্রে ভরকেন্দ্র এইটার মাঝে হবে কিনা বলো, বুঝতে পারছো? তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার ইটা কত হবে, এল কত হবে, এই যে এটা হবে এল। আগের থেকে এলটা কি বেড়ে গেছে না এই ক্ষেত্রে? বুঝতে পারছো? এল যদি বেড়ে যায় তাহলে তোমার পর্যায়কালও বেড়ে যাবে, বুঝতে পারছো? তো চলো, আগে তো এইটুক আমরা ডিরেক্ট 0.04 মিটার লিখে ফেলতে পারছি। এবার এইটুক কত হবে এটা আমরা একটু বের করি, চলো। এই পুরোটুকু কত বলো তো? 0.04। আর এখান থেকে এতটুকু কত? 0.02 না? তাহলে এখান থেকে খেয়াল করো, এটা তো থাকলো, সুতার দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, হবে না? তোমার এখান থেকে এতটুকু কত হবে? 0.04, বুঝছ? তো আলটিমেটলি এই যে এখান থেকে এখানে কত হবে? 0.06। কারো সমস্যা থাকলে বলো আমাকে, বুঝছো? তো এক্ষেত্রে তুমি দেখতেই আসো, যদি দোলনকালটা সরি কার্যকর দৈর্ঘ্যটা যদি বেড়ে যায় তাহলে পর্যায়কাল বেড়ে যাবে, আমরা তো জানি, তাই না? তো পর্যায়কাল দুইটার ক্ষেত্রে বের করে দেখাইতে হবে আর কি। এটার ক্ষেত্রে তো বলেই দিছে সেকেন্ড দোলক, এটার ক্ষেত্রে তোমাকে পর্যায়কালটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি পর্যায়কালটা বের করতে চাও, টি সমান 2 পাই ইন্টু √L/g না? এল কি বলতো? একেবারে উপর থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে বলতো? এই সুতার দৈর্ঘ্য প্লাস 0.06, এলটা কি হবে? সুতার দৈর্ঘ্য প্লাস 0.06 হবে না? তাহলে তুমি তো সুতার দৈর্ঘ্য জানো না, আগে সুতার দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, বুঝতে পারছো? তো সুতার দৈর্ঘ্য বের করবো হচ্ছে আমরা এই যে এইটার থেকে। চলো, এটার ক্ষেত্রে তো টি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে না যে সেকেন্ড দোলক। তাহলে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দেখাইতে পারো বেটার, অথবা দেখাইতে না পারলে তোমাকে একটু লিখে লিখে বুঝাইতে হবে টিচারকে যে তুমি এটা 0.06 কিভাবে আসছে, চিত্র দিয়ে দেখাই দাও তো বেটার না? আর অ্যাডমিশনে আসলে তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করো। তাহলে এটার ক্ষেত্রে টি2 আমরা কিন্তু জানি, এটার ক্ষেত্রে এলটা কত হবে? এল ইকুয়াল হবে 0.9929 মিটার, বুঝতে পারছো? এবার খেয়াল করো 0.992 মিটার এই পুরাটা, তাহলে এটার ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? 0.9929 মাইনাস 0.04 না? তাহলে আমরা কি জানি, এল ইকুয়াল সুতার দৈর্ঘ্য প্লাস 0.04, তাহলে 0.9929 ইকুয়াল, তোমার সুতার দৈর্ঘ্যটাকে ছোট হাতের এল দাও, দেখো তো এল কত আসে? 0.94529 মিটার আসছে, বুঝছো এটা সবাই? এবার তুমি এই যে এটার ক্ষেত্রে তুমি ইটা বের করো। আচ্ছা, এটার ক্ষেত্রে এল কত আসবে? সুতার দৈর্ঘ্য প্লাস এই 0.06, 0.9529 প্লাস 0.06, এটা কত আসে দেখো তো? তো এবার টিটা বের করো। টু 2.02 আসে। ও এটা, এটা তুমি নর্মালি বলবা যে সুতার দৈর্ঘ্য প্লাস 0.06 দিয়ে দিবা, তাহলে এগুলো তো তোমার ম্যাটার করে না, তুমি ম্যাথটা ভালোভাবে বুঝছো, তুমি এটা বুঝছো, এটা ম্যাথ সমস্যা আছে?
এল দেখো, এল কি ছিল, তোমার কার্যকর দৈর্ঘ্যটা ছিল না, তো কার্যকর দৈর্ঘ্য কি হবে, এই যে সুতার দৈর্ঘ্য প্লাস 0.06 হবে না, তো সুতার দৈর্ঘ্য তো আমরা আগেই বের করছি, আর 0.06 এটার সাথে যোগ করলাম। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য। ভর তুমি কি বলছো, পপকে অর্ধেক করলে না, ভরের সাথে ওইভাবে তো রিলেশন নাই, তোমার কার্যকর দৈর্ঘ্য। হ্যাঁ, ও তুমি ওই এম এর সাথে ই করিও না, পর্যায়কাল দেখো, এই সরল দোলকের একটা সূত্র ছিল যে সরল দোলকের পর্যায়কাল ববের ভর আয়তন ঘনত্ব এগুলোর উপর ডিপেন্ড করে না। এটা কেন বাড়তেছে বলতো, কারণ তোমার এখান থেকে পানি তুমি বের করে ফেলছো, ভর কেন্দ্রটাই নিচে নেমে গেছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, বুঝতে পারছো? এখন যদি তুমি এরকম হয়তো তুলা দিয়ে পুরাটা ভরে রাখতা, বুঝছো, তুলা দিয়ে ভরে রাখলে ভর কেন্দ্র তো মাঝেই হইতো, তুলা দিয়ে এরপরে এখানে কি করতে, তুমি লোহা দিয়ে ভরে রাখতা, তাহলেও ভরকেন্দ্র কোথায় হইতো, মাঝেই হইতো। তাহলে দুইটার ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য সেম না, তাহলে কার্যকর দৈর্ঘ্য সেম মানে হচ্ছে তোমার টিটা এক্ষেত্রে সেম থাকবে যদি জিটা কনস্ট্যান্ট থাকে আর কি। 7 নাম্বার ম্যাথটা বাসায় নিজেরা করবা। এগুলো তো ইজি ইজি ম্যাথ, তোমাদের তো বাসায় করতে দেয়, তোমরা করো কিনা আল্লাহ জানে। সবাই 8 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো তো। কি বলছে, একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় শামীম দোলকটিকে একটি উপগ্রহে নিয়ে গেল যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ, ভর পৃথিবীর ভরের 1/50 গুণ। দোলকটি উপগ্রহে পৃষ্ঠে ধীরে চলবে না দ্রুত চলবে, এটা জানতে চাইছি। দেখো, উপগ্রহের পৃষ্ঠে ইটা কিভাবে চলবে, এইটা আমরা যদি আমরা পর্যায়কালটা বের করতে পারি, পর্যায়কাল নর্মালি ভূপৃষ্ঠে তো টি কত 2 সেকেন্ড, সেকেন্ড দোলক যেহেতু বলে দিছে, আর আমরা যদি ভূপৃষ্ঠের ওই উপগ্রহে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে যদি টি বের করতে পারি, টি যদি 2 থেকে কম আসে তাহলে দ্রুত চলে, টি 2 থেকে বেশি আসলে কি ধীরে চলে। তাহলে আমাদের মেইন কাজ কি, টিটা বের করা, বুঝতে পারছো? এখন খেয়াল করো, টি বের করতে কি লাগে, 2π × √L/g, বুঝতে পারছো? ভূপৃষ্ঠে যেহেতু আমাদের টিটা 2 সেকেন্ড বলে দেওয়া আছে, তার মানে এটার এলটা কত হবে 0.9929, এটা আমরা চাইলে বের করে দেখাবো আগে, বুঝতে পারছো? এরপরে আসো, তোমার ওই গ্রহে যে তুমি যদি টিটা বের করতে চাও, এল তো তুমি জানো, এল তো চেঞ্জ হয়ে যাবে না, ওই গ্রহে গেলে চেঞ্জ হবে কি ওই গ্রহে জিটা, তাহলে ওই গ্রহের জন্য আমরা জিটা বের করে ফেলতে পারলেই আমরা টিটা ওই গ্রহে যে টিটা পেয়ে যাব, বুঝছো সবাই? তো চলো ওই গ্রহে যে আমরা টিটা বের করি, জিটা বের করার ট্রাই করি। দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ, তার মানে যে নতুন গ্রহ ওইটাকে প্রাইম দাও, আর প্রাইম বাই আর আর্থ ইকুয়াল কত বলো তো 1/4, তারপরে ভর পৃথিবীর ভরের 1/50 গুণ, এম প্রাইম বাই এম আর্থ ইকুয়াল কত দেওয়া 1/50। এটুকু তো কারো সমস্যা আছে? এবার আসো আমরা জিটা একটু দেখি, ওই গ্রহের যে জিটা ওইটাকে জি প্রাইম দাও, আর পৃথিবীর জিটাকে জি আর্থ দাও, ইকুয়াল কি হবে, জি এর সূত্রটি কি ছিল বলতো, জি এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে কি আসবে জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার, আর জি এম আর্থ বাই আর আর্থ স্কোয়ার। কারো কি এটা সমস্যা আছে? হ্যাঁ, তোমার এখানে এই দুইটা চ্যাপ্টার মিলে নরমালি কোশ্চেন আসে, ষষ্ঠ আর অষ্টম, অথবা অষ্টম নবম, এভাবেও কোশ্চেন দেয়।
বুঝছো? ষষ্ঠ অষ্টম থেকে দেয়, না হলে অষ্টম নবম থেকে দেয়। হ্যাঁ, এইটুকু বুঝে, এটা বুঝে নাই? এখানে কোশ্চেনে বলে দিছে, দেখো যার ভর পৃথিবীর ভরের ব্যাসার্ধ পৃথিবীর ভরের ব্যাসার্ধের 1/4 গুণ, ভর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ভরের 1/50 গুণ। তাহলে খেয়াল করো, জি জি কাটাকাটি যাবে, এম প্রাইম বাই এম আর্ট গুণ আর আর্ট বাই আর প্রাইম স্কোয়ার। তাহলে এম প্রাইম বাই এম আর্ট কত? 1/50 গুণ এটা হবে 4 স্কোয়ার, তাহলে 16/50। তাহলে জি প্রাইম সমান কত হবে? গুণ 9.8 হবে। কারো কি সমস্যা আছে এটাই? বুঝছো? দেখো তো এটা কত আসে। কত? 136 ms মাইনাস 2। এবার আসো আমরা ওই যে এলটা কি বের করতে হবে আমার আগে, তাই না? পৃথিবীতে তো এটা সেকেন্ড দোলক বলে দিছে, তো সেকেন্ড দোলক বলে দিলে আমরা এখান থেকে এলটা বের করতে পারবো। এলটা আমরা তো অলরেডি জানি 0.9929, তবে এলটা তাও বের করে দেখাইতে হবে। টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, টি সব 2 দেওয়া আছে, এটা হচ্ছে 8। 2 পাই ইন্টু রুট ওভার এল বাই 9.8, তো এল কত আসবে? 0.9929 মিটার। এবার আসো ওই যে নতুন যে গ্রহে, এই গ্রহের টি প্রাইমটা কত হবে? 2 পাই গুণ রুট ওভার এল বাই জি প্রাইম। জি প্রাইমটা দেওয়া আছে হচ্ছে 3.136। দেখো তো এটা কত আসে। কত? 3.54 সেকেন্ড। তাহলে ওই গ্রহে গেলে কি হবে? দোলকটা ধীরে চলবে, তাই না? টাইম বেশি আসা মানে কি ধীরে চলা না দ্রুত চলা? না না, এটা একটু দেখাইতে হবে, কোশ্চেনে আসলে কিভাবে আসছে দেখানো লাগবে না? এমসিকিউতে এটা মুখস্থ দাগায় ফেলবো, এটা মুখস্থ রাখবা ইনফ্যাক্ট। বলো তো ধীরে চলবে না দ্রুত চলবে? ধীরে চলবে। হ্যাঁ, আচ্ছা মুছতেছি তাহলে। দশ নম্বর 9 নম্বরটা বাসায় করবা, 10 করাবো এখন। সবাই একটু বাসায় যেয়ে পড়িও ভাই, ম্যাথগুলা কষ্ট করে পড়াইতেছি, তোমরা বাসায় যেয়ে না পড়লে কেমনে হবে? তুমি দোলকটাকে যদি চাঁদে নিয়ে যাও, ধরো দৈর্ঘ্যটা কি চেঞ্জ হয়ে যাবে? এটাকে তুমি চাঁদে নিয়ে যাও, দৈর্ঘ্য তো সেমই থাকবে নাকি? দৈর্ঘ্য, এই জন্য পৃথিবীতে দৈর্ঘ্য যা ছিল ওখানেও দৈর্ঘ্যটা সেম হবে। বুঝছো? এটা চেঞ্জ হয়, আমাকে তো তাপমাত্রা এগুলার ব্যাপারটা আমরা চিন্তা করতেছি না, করতেছি। সবাই একটু 9 নম্বর 10 নম্বর কোশ্চেনটা পড়ো। কি বলছে? অত্যধিক ঠান্ডার কারণে পি স্থানে একটি সেকেন্ড দোলকের দোলনকাল এমনভাবে পরিবর্তিত হলো, ইহা দিনে 15 সেকেন্ড দ্রুত চলে। তো পরে ওই দোলকটিকে একই তাপমাত্রায় অপর একটি স্থানে এনতে নিয়ে গেল হলো। পি স্থানের চেয়ে এন স্থানে অভিকর্ষ ত্বরণ 5% কম। তারপর বলছে পি স্থানে সেকেন্ড দোলকটির পরিবর্তিত দোলনকাল বের করতে বলছে। বুঝছো? তো খেয়াল করো, আমি কি করলাম, পি স্থানে হচ্ছে তোমার ঠান্ডা, তো ঠান্ডা যদি হয় তাহলে নর্মালি কি হয়, ঠান্ডার মধ্যে দৈর্ঘ্য কমে যায় না? তো দেখো দেখো আমরা টি সমান কি জানি? 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তো এলটা যদি তোমার কমে যায়, টিটাও এক্ষেত্রে কি হবে? কমে যাবে। টি কমে যাওয়া মানে কি এটা দ্রুত চলবে না? বুঝতে পারছো? তো এইটাই কোশ্চেনে বলছে যে দোলনকাল এমনভাবে পরিবর্তিত হলো, ইহা দিনে 15 সেকেন্ড দ্রুত চলে। তাহলে এক্স এর ভ্যালুটা কত দেওয়া বলো তো?
15 সেকেন্ড দেওয়া আছে, বুঝতে পারছো? তো এটার জন্য আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? টি প্রাইম টি ইকুয়াল 2 × ৮৬,৪০০/৮৬,৪০০ প্লাস মাইনাস এক্স ছিল, মনে আছে এটা? দিনের ক্ষেত্রে, হ্যাঁ, এক্স হচ্ছে দিনে কত সেকেন্ড দ্রুত চলতেছে বা ধীরে চলতেছে, বুঝতে পারছো? এটা কিভাবে চলতেছে? দ্রুত চলতেছে, মনে রাখবা দ্রুত চললে প্লাস, ধীরে চললে কি মাইনাস। তাহলে এখানে যেহেতু দ্রুত চলতেছে তাহলে আমি প্লাসটা রাখবো, বুঝছো? এবং এখানে কি বলছে? দিনে বলছে, এই জন্য আমরা ৮৬,৪০০ দিছি। যদি বলতো ঘন্টায় তাহলে ৩৬০০ দিতাম। প্লাস 15 বের করো তো, এটা কত আসে? খুবই কম চেঞ্জ হবে আর কি। পি স্থানে ইটা হয়ে যাবে, পর্যায়কালটা হয়ে যাবে এত। কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, দ্রুত চললে প্লাস, ধীরে চললে মাইনাস। এবার দেখি তো, হ্যাঁ হ্যাঁ, এটা তো পড়াইলাম গতদিন, কি তুমি ছিল না? গতদিনের আগের দিন, না গতদিনের আগের দিন পড়াইছি। ও, ক্লাসগুলো দেখো নাই? ক্লাসগুলো দেখবা, সাথে যে দিনেরটা ওই দিন দেখে ফেলবা। আচ্ছা, ষষ্ঠ চ্যাপ্টার কি তোমাদের সিলেবাসে আছে? এই চ্যাপ্টার সপ্তম, এই চ্যাপ্টার শেষ করেই তাহলে সপ্তম ধরবো। এই চ্যাপ্টার আজকে শেষ। তোমাদের এক্সাম কবে? কিসের এক্সাম এটা? মানে কোন কোন চ্যাপ্টার আছে? সিলেবাস শেষ আছে ফিজিক্সে? তাহলে তো শেষই তোমার। শেষ হইল তো কি, আর একটা আছে, আরো কিছু আছে দেখা, এখানে তো আছে। ও, শক্তি রিলেটেড আছে তো কিছু। হ্যাঁ হ্যাঁ, টপিক তো অনেক থাকবে। বেসিকটা তোমার তো অ্যাডমিশনে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে তুমি তো জানো না। অ্যাডমিশনের জন্য সব টপিক পড়া দরকার, বুঝছো? এইচএসসির জন্য তো ধরো আমি তোমাকে 10টা সিকিউ করাই দিলে ওই 10টা সিকিউ থেকে একটা আসবে। হ্যাঁ ইনশাল্লাহ। তোমরা একটা ম্যাথ করো, 11 নম্বরটা করো ফার্স্ট। নিউটনিয়ান বলবিদ্যা আমরা 1.5 মাস ধরে পড়াইছিলাম, 1.5 মাসের বেশি পড়াইছিলাম। ওইটাকে আমরা রিভাইজ ক্লাস নিছিলাম, 4টা রিভাইজ ক্লাস নিছিলাম। না না, আমরা একেবারে ডিটেলস পড়াইছিলাম, মনে আছে তোমাদের? ওইটা রেকর্ডেড ভিডিও করা নাই। নিউটনিয়ান বলবিদ্যা তুমি পাইছো? তুমি করো, তুমি কি পড়া বুঝতেছো না? এভাবে করলে হবে? তুমি একটা কাজ করিও, একটা সিরিয়ালি ধরো একটা চ্যাপ্টার, এই যে নতুন চ্যাপ্টার, এই যে এতদিন যা করছো, নেক্সট দিন কালকে থেকে একটা নতুন চ্যাপ্টার পড়াবো। একটু সিরিয়াস হয়ে যাও তখন, বুঝছো? মানে রেগুলার পড়ো, না হলে তোমার কিন্তু অবস্থা সামনে খারাপ হবে। হ্যাঁ, এই যে এটাই তো সমস্যা। তো কালকে আসবে না, ঠিক আছে, তো কালকে রাতের বেলা বসে ক্লাসটা দেখে ফেলবে, আমাকে দেখে ছবি পাঠাবা। 11 ফার্স্ট করো।
11 গ তো ইজি, গটা লিস্ট করে। দুইটাই করছো গ ঘ? পাহাড়ে নিয়ে গেছিল? ও ঠিক আছে, ঠিক আছে। তুমি বলি সেফ থাকার জন্য তুমি তো যেটা পাইছো ওইটাই কোশ্চেনে দিয়ে আসবা, বলবা বলবা ডিসিশন দিয়ে দিবা, হবে না কারণ 2 থেকে তো বেশি আসতেছে অ্যাটলিস্ট, তাই না? করছো সবাই 11? হ্যাঁ হবে না, বলে দাও হবে না। তোমরা যারা পারো নাই তাদের জন্য আমি একটা সূত্র লিখে দিই, টি হিলটপ বাই টি সমান কি ছিল? আর প্লাস এইচ বাই আর। এটা কি পাহাড়ের চূড়ায় গেলে পর্যায়কাল, আর এটা হচ্ছে ভূমিতে পর্যায়কাল। আর আর তো পৃথিবীর ব্যাসার্ধ, এইচটা কি পাহাড়ের উচ্চতা। এবার করো টি। শুভ কি মিলাইতে পারছো? বাসায় কি করছিলা গতদিন ম্যাথগুলো? টিটাকে ওইসে তোমার ইচ্ছা, তুমি যেভাবে মনে রেখে সুবিধা পাও। তোমরা শীট এটা কোনটা করছো? গ তো আনসার মিলছে না? আর ঘ করো। আর তোমরা এই যে শীটগুলো যে দেই এগুলো একটু ভালোভাবে সংরক্ষণ করিও, ধরো একেবারে এইচএসসি পর্যন্ত এগুলো লাগবে। ও এটা একটা উদ্ভাসের বই থেকে। না উদ্ভাসে না, উদ্ভাসে ক্লাস নিতে গেলে টাইম মেনটেন করা লাগে অনেক। আচ্ছা আশা করি সবাই পারছো। 12 নাম্বার কোশ্চেনটা ক্রস দিয়ে দাও, এই 12 নাম্বার কোশ্চেন এই চ্যাপ্টারের না, আমরা এই সপ্তম চ্যাপ্টার না পারলে এটা পারবো না। 13 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এগুলা ষষ্ঠ চ্যাপ্টারের সাথে লিঙ্কড, বুঝছো? হ্যাঁ আসে, ভিডিওতে আসে তো দেখে নিয়ে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওইটা থেকে অনেক কোশ্চেন আসে। কলেজে তো ভাই তোমাদের ঠিক মতো পড়াইতেছে না, এখন তো ওনারা শর্ট করে দিবেই, কিন্তু তুমি এইচএসসিতে যাও, এইচএসসিতে দেখো সব টপিক থেকে কোশ্চেন আসে। আবার অ্যাডমিশনে যাও, অ্যাডমিশনে তো তোমার কোনো টপিকই লিমিটেড না, তাহলে
হ্যাঁ, কিছু বেশি আসে, কিন্তু ওই টপিকগুলো থেকে একদম যে আসে না এমন তো না। এই তো কলেজে তো সব পড়ানো সম্ভব না, এই জন্যই হ্যাঁ। আচ্ছা কথা বলিও না, আমরা 13 নম্বর ম্যাথটা দেখি দেখি। দেখো, উদ্দীপকের পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের লেখচিত্র দেওয়া আছে। একটি সেকেন্ড দোলক এ অবস্থান হতে বি অবস্থানে নিয়ে গেলে দোলকটি ধীরে চলবে না দ্রুত চলবে, এটা জানতে চাইছে। দেখো এই গ্রাফটা তোমাদের মনে আছে কিনা, আমি অনেক ডিটেলসে বলছিলাম এই গ্রাফটা। দেখো সবাই একটু বোর্ডে তাকাও, এই যে এটা কি ছিল বলতো? এই যে এই বরাবর দিতাম হচ্ছে আমরা পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব, আর এই বরাবর দিতাম হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। এই যে এটা কি বলতো? পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত? 0। তুমি পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে যাবা জি এর ভ্যালু কি তত বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর পৃষ্ঠ। পৃষ্ঠে আসলে জি এর ভ্যালুটা কি হয়? ম্যাক্সিমাম হয়। তুমি আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাবা, জি এর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে বলতো? কমতে থাকবে। বুঝছো? তো এইটা কি বলতো? পৃথিবীর পৃষ্ঠ। তুমি যদি এখান থেকে এই দিকে যাও, এটা হচ্ছে হাইট। এখান থেকে এইদিকে যাও, এটা হচ্ছে কি? গভীরতা। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা, পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা। উচ্চতা আর পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা। বুঝতে পারছো? এখন যদি তোমাকে কোশ্চেনে কখনো বলে দেয় যে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব এত, পৃথিবীর কেন্দ্র কোনটা বলো তো? এই যে এইটা। তো পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব যদি এক্স হয়, চিন্তা করো পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব কত যদি এক্স বলে দেয়, মানে গভীরতার ক্ষেত্রে, তাহলে তুমি কি করবা বলো তো? এই যে এক্স সমান কি হবে বলো তো? আর মাইনাস এইচ কিনা বলো? এই যে এক্স সমান আর মাইনাস এইচ না? তো এখান থেকে তুমি এইচটা বের করে নিতে পারবা। বুঝতে পারছো? তো অলওয়েজ আমরা পৃথিবী পৃষ্ঠতে গভীরতা নিয়ে কাজ করব, অথবা পৃথিবী পৃষ্ঠতে উচ্চতা নিয়ে কাজ করব। বুঝতে পারছো? আর পৃথিবীর যখন নিচে থাকবা তখন হবে তোমার এই যে আর থেকে এটা বিয়োগ দিবা, এক্সট্রা বিয়োগ দিবা। আর যখন উপরে উঠবা তখন তখনও করতে হবে, যোগ দিতে হবে আর কি। যোগ বলতে তখন যদি তোমাকে তোমাকে এক্সট্রা যদি তখন বের করতে, তখনও বিয়োগই দেওয়া লাগবে। এক্স মাইনাস, তখন এক্স মাইনাস আর করা লাগবে। তো এগুলা আপাতত করার দরকার নাই, আমরা এখানে যা লাগবে তা দেখাই। দেখো এই এইচটা কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা। এই এইচ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। জাস্ট এতটুকু মনে রাখো। এখন এখানে কি বলছে যে এ অবস্থান হতে বি অবস্থানে নিয়ে গেলে, তুমি এই যে এখান থেকে এখানে নিছো, এটা হচ্ছে এ, এটা কি বলতো? বি। এইটুক দেওয়া আছে r/4 দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এইখানে তোমার সেকেন্ড দোলক বলছো না? হ্যাঁ, সেকেন্ড দোলকটা দোলনকাল কত হবে? এই যে এই পজিশনে ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী পৃষ্ঠতে এটা দূরত্ব হচ্ছে আর, এখান থেকে তুমি উপরে উঠে গেছো। কতটুকু উপরে উঠছো? r/4 উচ্চতা উপরে উঠছো আর কি। বুঝতে পারছো? তাহলে এইখানে তোমার টি সমান কত সেটা বের করতে বলছে। কোশ্চেন বুঝছো সবাই? এবার চলো আমরা এখানে যদি টি বের করতে চাই, টি এর সূত্রটা ছিল 2π × L/G, জানি কিনা বলো? বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো এটা কি, আমরা বলতে পারি না, তুমি এখানে যদি একটা পাহাড় আঁকো, এটাকে টি হিল টপ বলা যায় না? বুঝতে পারছো? তাহলে এখানে টি প্রাইম বাই টি ইকুয়াল কি লেখা যায় বলো তো? r+h/r। পৃথিবী পৃষ্ঠ থেকে যেহেতু তুমি উপরে উঠছো। বুঝতে পারছো এইটুকু? এইচটা কত এখানে বলো তো? r/4 না এইচটা? তো দেখো তাহলে টি প্রাইম কত হবে? r+r/4/r গুণ টি। কারো কি প্রবলেম আছে এটাই? তাহলে আর বাদ যাবে 5/4। হ্যাঁ, দেখো তুমি কি বলছো? এই যে পৃথিবীর পৃষ্ঠ হতে কতটুকু উপরে উঠছো? r/4 উপরে উঠছো না? এই যে কোশ্চেনটা দেখো, 13 নম্বর উদ্দীপকটা দেখো। বুঝতে পারছো? তো এইচটা কি দেওয়া আছে? r/4। তাহলে এইচটাকে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে 5/4 গুণ 2।
কারো কি সমস্যা আছে এটাই? এরপরে আচ্ছা করো 16 নম্বর কোশ্চেনটা কেটে দাও, এটা লাগবে না, এটাই চ্যাপ্টারের না, এটা সপ্তমের। দেখো এই চ্যাপ্টারের সাথে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার মিলায় দেয়, বুঝতেছো? ষষ্ঠ মিলায়, নবম মিলায়, তারপর হচ্ছে সপ্তম মিলায় এই চ্যাপ্টারের সাথে কোশ্চেন দেয়। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে তুমি এই চ্যাপ্টারটাই স্কিপ করে গেছো, ষষ্ঠ চ্যাপ্টারের কোশ্চেন পারতেছো না, সপ্তম পারতেছো না, আবার কি পারতেছো না, নবমও পারতেছো না, বুঝছো? তাহলে লাস্টে ওই দশম বাদে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম চারটা মিলায় 3টা কোশ্চেন আসবে। সপ্তম থেকে অলওয়েজ একটা কোশ্চেন থাকবে, ফুল সেট থাকবে। সপ্তম বিশাল চ্যাপ্টার। না, নবম ছোট। আচ্ছা, এবার চলো আমরা নতুন টাইপে যাই। সরল দোলক, সরল সন্ধিত গতিসম্পন্ন কণার শক্তি। দেখো শক্তি, এগুলো আমি বারবার দেখাইছি, তাও তোমাদের লাস্ট বার একটু রিভাইজের জন্য আমি সূত্রগুলো বলে দিচ্ছি। দেখো সবাই একটু দেখো, শক্তিটা অ্যাসিচেম কণার শক্তিটা ম্যাক্সিমাম হয় কোথায় বলো তো? গতিশক্তি। এখানে ভি হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? সরি, এখানে ভি হচ্ছে 0। ভি যদি 0 হয়, এখানে ই কে হচ্ছে 0, ইপি হচ্ছে ম্যাক্সিমাম। ইপি ম্যাক্সটা কত হয় বলো তো? হাফ কে এ স্কোয়ার। সবার কি মনে আছে? এখানে ত্বরণটা কি হয়? ম্যাক্সিমাম। তাহলে এ ম্যাক্সটা কত এখানে বলো তো? ওমেগা ইন্টু এ। বুঝতে পারছো সবাই? ওমেগা ইন্টু এ ছিল না, ওমেগা স্কোয়ার এ ছিল, এটা ছিল। এরপরে আসো এখানে ই কেটা তো তাহলে 0, এটা তো লিখছি, শেষ। এগুলো একটু মনে রাখবা। আর এখানে খেয়াল করো, ভিটা কি বলো তো? ম্যাক্সিমাম। ভি ম্যাক্সটা এখানে কত বলতে পারবা? ওমেগা ইন্টু এ। আর এখানে তোমার ই কেটা কি হয় তাহলে? ম্যাক্সিমাম হবে। ই কে ম্যাক্স হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এই যে ই কে ম্যাক্স আর ইপি ম্যাক্স দুইটা সেম হবে। এরপরে খেয়াল করো, ইপিটা এখানে কত হবে? 0। আর এটা কি হবে? এখানে 0 হবে। কারণ কি এটা সমস্যা আছে? আর এটাকে এখানে আমরা একটা র্যান্ডম পজিশন, যে কোনো একটা পজিশন নিছি। এখান থেকে এখানে ডিস্টেন্স ধরো হচ্ছে ওয়াই। কতটুকু ডিস্টেন্স? সাম্যাবস্থান থেকে ওয়াই। তাহলে এইখানের জন্য সূত্রগুলা কি হবে বলো তো? ভি ইকুয়াল ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এ ইকুয়াল কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এরপরে আসো তোমার এখানে ই কে ইকুয়াল কি হবে? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইপি ইকুয়াল কি হবে বলো তো? সরি, ওয়াই স্কোয়ার। ইপি ইকুয়াল কি হবে? ইপি বা এটাকে আমরা কি বলতেছিলাম? ইউ বলতেছিলাম। হাফ কে ওয়াই স্কোয়ার। কারণ কি এগুলোর সমস্যা আছে? তো আমরা এখানে আরো 3টা গ্রাফ দেখছিলাম, কারো মনে আছে কি না? দেখো এটাকে কি বলতেছিলাম? সাম্যাবস্থান। এই সাইডে হচ্ছে, এটা হচ্ছে বিস্তার পজিশন, এটা হচ্ছে নেগেটিভ দিকে বিস্তার পজিশন। আচ্ছা, এখানে যা যা সূত্র হচ্ছে এখানেও সেম সেম সূত্র হবে না? আচ্ছা, এবার আসো গতিশক্তি। গতিশক্তির জন্য গ্রাফ হচ্ছে তোমার এই যে এরকম। এই যে এই পয়েন্টটা হচ্ছে ধরা হয় হচ্ছে হাফ কে এ স্কোয়ার। গতিশক্তির জন্য বিভবটা হচ্ছে, সূত্রটা, এই গ্রাফটা হচ্ছে এই যে এরকম। এটা কার জন্য বলো তো? ই কে। আবার বিভব শক্তির জন্য কি? বুঝতে পারছো? এটা কার জন্য? ইউ। আর এই যে এইখানে একটা গ্রাফ পাওয়া যায়, এটা কি বলতো? ই টি। টোটাল এনার্জিটার জন্য গ্রাফ হচ্ছে এইটা। বুঝছো সবাই? এই পজিশনটার স্থানাঙ্ক কত? এটা ছিল এ মাইনাস এ বাই রুট টু। কারো কি সমস্যা আছে এগুলায়? কথা বলিও না, তুমি না বুঝো না, এগুলা বুঝার ট্রাই করো। কথা বললে ট্রাই কেমনে করতেছো? এটা কি সবাই বুঝছো? কারো সমস্যা আছে? তো এগুলা গ্রাফগুলা কিভাবে আসছে কেউ যদি না জানো, তাহলে এই ভিডিও দেখিও গত ক্লাসগুলা।
প্রথম ম্যাথটা দেখো 1 নাম্বার। একটি গতিশীল 0.2 কেজি ভরের বস্তুকণার সরণটা কি দেওয়া আছে? দেখো সরণটাই যেটা দেওয়া আছে, বুঝছো? কোনো একটি গতিশীল 0.2 কেজি ভরের বস্তুকণার সরণ দেওয়া আছে। এটা উদ্দীপকে উল্লেখিত বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সরণে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা জানতে চাইছে, বুঝছো? তো চলো সরণ বের করতে হলে, গতিশক্তি বিভব শক্তি বের করতে হলে তো তোমাকে আর এর ভ্যালুটা লাগবে, তাই না? তো আর এর ভ্যালুটা এখানে কি হবে? √r i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপরে স্কয়ার। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত বলো তো? 1। তাহলে আর আসতেছে হচ্ছে 1। এবার আসো আমরা বিভব শক্তিটা বের করব। বিভব শক্তির সূত্রটা কি ছিল? হাফ কে এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার। তো এখানে কি হবে বলো তো? এটাকে আর দাও, তাহলে এটা হবে হাফ কে আর স্কয়ার। যেহেতু এখানে আর দিয়ে প্রকাশ করা হয়েছে, আমরা আর দিয়ে প্রকাশ করব, বুঝছো? তাহলে কে সমান, কে সূত্রটা বের করতে হবে আগে। কে কি কোশ্চেনে দেওয়া আছে? ও তাহলে 1.8 তো দেওয়াই আছে। এটা কি আরো সমস্যা আছে? সবাই বুঝছো এটা? এরপর আসো বিভব গতিশক্তির বেলায় ই তোমার কে সমান আমরা কি জানি? হাফ কে এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, জানি কিনা বলো? তো এখানে আমি কোশ্চেনে কিন্তু এটা আমার জানা আছে। দেখো তো কোশ্চেনে। তাহলে আমরা এই সূত্র আর ইউজ করতে পারতেছি না গতিশক্তির জন্য, পারতেছি? আমরা এখানে আরেকটা সূত্র ইউজ করব, হাফ এম ভি স্কয়ার। এটা ইউজ করা যায় কিনা বলো? হ্যাঁ ওয়াই জানা আছে তো, এ জানো? হ্যাঁ হ্যাঁ ওয়াই আর এ কিভাবে বের করবো? এটা কি বুঝছো? এ বের করতে পারতাম, তোমরা যদি ডিফারেন্সিয়েশনের শেষের চ্যাপ্টারটা পড়তা তাহলে বের করতে পারতাম। এখন আমরা জানি আর ডিফারেন্সিয়েশন লাগবে না, এই সূত্র দিয়ে তো পারবো, তাই না? এমটা তো কোশ্চেনে দেওয়া আছে না। তো আমার কি লাগবে? ভিটা লাগবে কিনা বলো তো কোশ্চেনে? ভি লাগবে, কিন্তু আমি আর জানা আছে না, আর থেকে ভি বের করতে পারবো না। তাহলে খেয়াল করো, আর ইকুয়াল কি দেওয়া আছে? cos 3t i ক্যাপ প্লাস sin 3t j ক্যাপ। এখন বলো সরণকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া, এই বেগ পাওয়া যায়? টি এর সাপেক্ষে, মনে আছে? তাহলে ddt অফ r ইকুয়াল কি হবে? cos এর ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস সাইন। আর 3t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একটা 3 আসবে এখানে i ক্যাপ প্লাস এখানে সাইনের ডিফারেন্সিয়েশন কি বলতো? cos 3t। আবার 3t কে একবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে এটা কি বলতো? ভি। আবার ঠিক সেম ভাবে আমার ভি এর ভ্যালুটা লাগবে। তো ভি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এখান থেকে খেয়াল করো, আমরা চাইলে ইটা কমন নিয়ে, দেখো এর আই এর আগে কত আসছে? 3 sin 3t হোল স্কয়ার প্লাস 3 cos 3t হোল স্কয়ার। তাহলে এটা কি আসবে বলো তো? 3 স্কয়ার কমন নিতে পারো, sin স্কয়ার 3t প্লাস cos স্কয়ার 3t। তাহলে এখানে কি পাচ্ছ? 3 পাচ্ছ। কারো কি সমস্যা আছে এটাই? মনে রাখবা cos এর ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে? sin। sin 3t দিছো, মাইনাস সাইন সরি। আর sin এর ডিফারেন্সিয়েশন cos। আর এখানে তুমি যদি এই যে t এর সাথে যা থাকবে, x এর সাথে যা থাকবে ওইটাকে সাথে লিখতে হবে, বুঝছো? ডিফারেন্সিয়েশন এইভাবে কাজ করে না, যদি আপাতত জাস্ট মনে রাখো।
বুঝছো এটা? তাহলে ভি পেয়ে গেছি, তাহলে এবার ইকেটা বের করো। হাফ এমটা কত দাও দেখো তো, 0.2 গুণ 3 স্কোয়ার, 0.9 আসছে। বুঝছো কি এটা? কি মুছবো? কারো সমস্যা থাকলে বলতে পারো আমাকে। এই 2 নাম্বার কোশ্চেনটা, এটা আসলে এই চ্যাপ্টারের কোশ্চেনই না, এটা হচ্ছে তোমার পঞ্চম চ্যাপ্টারের কোশ্চেন। পঞ্চম চ্যাপ্টারে এই টাইপের কোশ্চেন তোমাদের করাইছিও। এখন আবার করাবো, এটা কিন্তু একেবারে অন্য টপিকের কোশ্চেন। তো তোমরা আপাতত এটাকে ক্রস দিয়ে রাখো। হ্যাঁ, বাসায় করিও, না পারলে আমাকে বলিও। 3 নাম্বার কোশ্চেনটা দেখো। তিন নম্বর কোশ্চেনটা পড়ো। সানি ও রনি দেখো, সানি ও রনি দুটি দোলক নিয়ে পরীক্ষা করছে। সানির দোলকটি সেকেন্ড দোলক এবং এটি 50 গ্রাম এবং বিস্তার 10 সেন্টিমিটার। রনির দোলকটির ভর 70 গ্রাম, পর্যায়কাল 5 সেকেন্ড, বিস্তার 7 সেন্টিমিটার। সানি ও রনি উভয়ের দোলকের মধ্যে কার দোলকের শক্তিটা বেশি সেটা তোমাকে বের করতে বলছে। বুঝছো? তো দেখো, কার দোলকের শক্তি বেশি হবে, তো শক্তিটা আমরা টোটাল এনার্জিটা দিয়ে দেখাইতে পারবো, তাই না? তো টোটাল এনার্জিটা কি হয় বলো তো? হাফ কে এ স্কোয়ার। বুঝতে পারছো? তো এবার এবার খেয়াল করো, দুইটা দোলকের ক্ষেত্রে এটা কিন্তু দেওয়া আছে। দেখো, সানি ও রনির দুইটি দোলকের, এই যে সানিরটার ক্ষেত্রে এ দেওয়া আছে 10 সেন্টিমিটার, রনিরটার ক্ষেত্রে এ কত দেওয়া আছে দেখো তো, 7 সেন্টিমিটার। তো দুইটার ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? কেটা বের করতে হবে। কি বের করতে হবে বলো তো? কে বের করতে হবে। চলো কেটা বের করি। প্রথমে আছে সানি। ধরো সানির ক্ষেত্রে আমরা সব একসাথে বের করে ফেলি। তো এখানে খেয়াল করো, আমরা একটা কে এর সূত্র পড়ছিলাম, বলো তো কি? এম ওমেগা স্কোয়ার। মনে আছে? বাসায় না পড়লে কেমনে মনে থাকবে? তো মনে না থাকলে এখন মুখস্থ করুন। এই তো, এটা তো আরেক অপরাধ, ওইটা আরেক অপরাধ, না অপরাধের উপরে অপরাধ করে বসে আছে। এই তো ক্লাস করো না, এটা তো একটা অপরাধ না? যে তোমার ক্লাস এসে ক্লাস করো নাই, তারপরে ভিডিও দেওয়া আছে ওইটাও করো নাই, আরেকটা অপরাধ। হ্যাঁ, এখন তো ভিডিওগুলো দেওয়া আছে না, আছে কিনা বলো, দেখতে সমস্যা কি? বাসায় যেয়ে দেখে ফেলবে। আচ্ছা খেয়াল করো, কে সমান আমরা কি জানি? এম ওমেগা স্কোয়ার জানি। তাহলে খেয়াল করো, মুখস্থ না থাকলে এখন মুখস্থ করে ফেলো। এম হচ্ছে ভর, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তো এখানে দেওয়া আছে, দেখো সানির ক্ষেত্রে ভর দেওয়া আছে 50 গ্রাম, আর কৌণিক বেগটি দেওয়া আছে, ও সানির ক্ষেত্রে তোমার বলে দিছে এটা একটা কি সেকেন্ড দোলক, তাই না? তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা ওমেগা সমান কি জানি? 2π/t। যে কোনো দোলকের ক্ষেত্রে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি কত? 2 সেকেন্ড। তার মানে ওমেগা হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। এটুকু তো বুঝছো? এবার আসে এমটা কত দেওয়া? 50 গ্রাম। এটা কি সবাই বুঝছো? তুমি কি বুঝো নাই? তুলো, অ্যাটলিস্ট হাতে হাতে করো ভাই। এগুলো হয় কি, তুমি যখন একবার করবা তোমার মাথায় থেকে যাবে যে এইভাবে এভাবে করাইছে। যখন নিজে পরে নিয়ে ভিডিওটা দেখবা তখন দেখবে অনেক ভালো বুঝতেছে। তোমার তো এই ভিডিও আবার দেখাই লাগবে, তাই না? দেখে শেষ করিও ভাই, নাহলে ফেল করো ভাই চেষ্টিতে।
দেখো এটা কত আসে দেখো তো, 493। তো এবার ইটি কি হবে বলো তো, হাফ কে এ স্কোয়ার। তাহলে হাফ কে এর ভ্যালু হচ্ছে 0.493। এটা কত দেওয়া আছে বলো তো, 10 সেন্টিমিটার, 0.1 স্কোয়ার। এটা হচ্ছে সানির ক্ষেত্রে, বুঝতে পারছো? এবার চলো রনির ক্ষেত্রে আমরা ঠিক হুবহু সেম ভাবে জিনিসগুলো বের করবো। দেখি রনিরটা তোমরা বের করো তো, সবই তো দেওয়াই আছে। তো এর বিস্তারিত তথ্য সংগ্রহ T/4, তাই না? T/4, হ্যাঁ হ্যাঁ। তো সানিকে পড়বে হচ্ছে T/4 0.5 সেকেন্ড যায় এত। তো এখান থেকে বেগ যদি আমি বের করি বেগ বের করলে কি হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার। এইভাবে এটা কাজ করবে না, তোমাকে ওই সূত্র ইউজ করতে হবে। আর তুমি ই কে কেন বের করছো? এখানে টোটাল এনার্জি লাগবে না তোমার? ওর বলছে না কার ক্ষেত্রে এনার্জিটা বেশি, বুঝতে পারছো? আর তুমি যেটা বেগ বের করছো এটা তো তোমার বেগটা না, মানে সুষম বেগ না, বুঝতে পারছো? এটা ত্বরণটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তো এটা নর্মাল সূত্রগুলো অ্যাপ্লাই হবে না এখানে। আমরা একটা ম্যাথ করছি কারণ ওখানে কোনো ইনফরমেশনই দেওয়া নেই, করা লাগছে, বুঝছো? এখানে তোমার টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার, কেটা বের করার জন্য শর্ত দেওয়া আছে, ওইটা ইউজ করতে হবে। আর এটা তো দেওয়াই আছে, বুঝছো? ভর কত, 50 গ্রাম দেওয়া আছে না? তাহলে 50 গ্রামকে তোমার কেজিতে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ দিছি। আর এখানে ওমেগা তো বের করছি কিভাবে, এটা বুঝছো? দেখো ওমেগার সূত্রটা কি, 2π/t। তো এটা সেকেন্ড দোলক বলে দিলে টি কত সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে 2 কাটা, এটা হবে পাই, বুঝছো? তাহলে এটা আবার এটার ক্ষেত্রে রনির ক্ষেত্রে দেখো আর টিটা অন্যটা দেওয়া আছে। টি রনির ক্ষেত্রে ওমেগাটা অন্য কিছু হবে, দেখো টি কত দেওয়া আছে বের করছো? তুমি এটা বের করো, এটা দেখে দেখি তো বের করতে পারতা। হ্যাঁ, তুমি সব তো জানো, কে জানো, ওমেগা জানার সূত্র জানো, টি তো কোশ্চেনে দেওয়া আছে, বের করে ফেলবো। আমি বুঝাচ্ছি, তুমি তো অ্যাটলিস্ট মনোযোগ দাও। কালকে থেকে ক্লাস দেখে আসবা মাস্ট, বুঝতে পারছো? আনসার মিলছে? এটা এক্ষেত্রে 0.07 মিলছে, দেখো আনসার তোমার মিলছে, আনসার বুঝছো? তোমাদের কি আনসার মিলছে? আচ্ছা, এবার 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। ট্রাই করি। 2 কেজি ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার বিস্তার নিয়ে একটা, এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে। অ্যাসিচেন কোণার ব্যবকলনীয় সমীকরণটা কি ছিল বলো তো? ডি স্কয়ার ওয়াই বাই, হ্যাঁ কি 5 নাম্বার, ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইকুয়াল কত ছিল, 0। এটা কি বলো তো? অ্যাসিচেন এর ব্যবকলনীয় সমীকরণ। মনে আছে এটা? তুমিও কি ক্লাস মিস দিছিলা? ক্লাসগুলো একটু করে রাখবে না, সবারই সেম প্রবলেম ভাই। আচ্ছা, ব্যবকলনীয় সমীকরণটা দেওয়া আছে, কম্পন শুরুর 2 সেকেন্ডে কে দেওয়া আছে, পর গতিশক্তি কে 1 এবং 2। আচ্ছা দেখো,
এই যে রনি তোমাকে গতিশক্তিটা বের করতে হবে। 2.5 সেকেন্ড পরে আর 2 সেকেন্ড পরে গতিশক্তিটা বের করতে হবে, বুঝতে পারছো? এখন গতিশক্তির সূত্রটা কি ছিল? হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বের করতে হবে কিনা বলো। এখন খেয়াল করো, কোশ্চেন থেকে আমরা ধরো এটা সামহাও বের করব। ওয়াইটা তো এক একটা টাইমে এক এক রকম হচ্ছে। তোমার 2 সেকেন্ড পরে একটা ওয়াই আছে, আবার 2.5 সেকেন্ড পরে ওয়াইটা কি আরেকটা। তার মানে আগে এখানে তোমাকে ওয়াই এর ইকুয়েশনটা বের করতে হবে। ওয়াই এর ইকুয়েশন বের করে টি এর জায়গায় একবার 2.5 দিবা আর একবার 2 দিবা, তাহলে দুইটা ওয়াই পেয়ে যাবা এবং দুইটা গতিশক্তি তখন বের করতে পারবা। বুঝছো কাহিনী? তো এখন খেয়াল করো, এখানে একটা ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে, তোমরা আমাকে বলবা এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। এবার তোমরা বলো, পেছন থেকে বলো, এইটা আর এটার মধ্যে পার্থক্য কোথায়? এক্স আর ওয়াই একই জিনিস। আমরা বইয়ে যেটা এক্স আছে আমরা ওইটাকে ওয়াই দিয়ে শিখছি। এই যে এই 5টা এখানে কত আছে? 1 আছে, এখানে কত আছে? 5। তার মানে এই 5টাকে আগে সরাইতে হবে। তাহলে ডি স্কোয়ার এ ওয়াই বাই এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 125 এক্স ইকুয়াল কত? 0। বুঝছো এটা? এবার খেয়াল করো, এটার সাথে এটা কম্পেয়ার করো। কম্পেয়ার করলে ওমেগা স্কোয়ার আর 125 সমান লেখা যায় না? তাহলে ওমেগা স্কোয়ার সমান কত? 125। তাহলে ওমেগাটা কত দেখো তো? 5√5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখানে এটা কোশ্চেনে মনে হয় দেওয়া আছে 20 সেন্টিমিটার বিস্তার, তাই না? তো এবার চলো আমরা ওয়াই এর সূত্রটা কি জানি বলো তো? অ্যাসিচেম কোণার ওয়াই এর সূত্র ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে আমাকে বলে দেয় না কোন পজিশন থেকে শুরু হয়েছে গতিটা, তাহলে আমরা সাম্যাবস্থান থেকে ধরে নিব। সাম্যাবস্থান থেকে ধরে নিলে ডেল্টা ইকুয়াল কত? 0। তাহলে ওয়াই সমান কি আসতেছে? এ সাইন ওমেগা টি। তাহলে এ এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া? 20 সেন্টিমিটার। 0.2 সাইন ওমেগা এর ভ্যালু 5√5 টি। ওয়াইটা আমরা পেয়ে গেছি, বুঝছো? এবার আসো, তোমাকে ওয়াইটা দুইটা টাইম দেওয়া আছে। একটা টাইম কত দেওয়া বলো তো? 2 সেকেন্ড, আর একটা দেওয়া হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে এই যে টি এর জায়গায় একবার কত বসাবো? 2, আর একবার বসাবো হচ্ছে 2.5। বসালে দুইটা ওয়াই পাবো, দুইটা ওয়াই পাইলে দুইটা ইকে পাবো। বুঝছো কি? তাহলে ওয়াই ইকুয়াল 0.5 প্রথম ক্ষেত্রে। তোমরা কি বুঝছো এটা? এখানে আমাকে বলে দেয় নাই যে এটা কোন পজিশন থেকে গতিটা শুরু হয়েছে। যদি বলে না দেয় তাহলে আমরা সাম্যাবস্থান থেকে ধরে নিয়েছি। সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে আদি দশা কত? 0। প্রথম ক্ষেত্রে কি হবে? y ইকুয়াল 0.2 সাইন 5√5 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড। এটা একটু হিসাব করে বলো তো আমাকে। ক্যালকুলেশন করো। 0.066 মিটার। তোমরা এই ক্যালকুলেশনগুলো করার সময় একটা জিনিস মাস্ট খেয়াল রাখবা, ক্যালকুলেটরটা যাতে রেডিয়ান মোডে থাকে। ক্যালকুলেটরের ডিগ্রিতে নিয়ে করলে কিন্তু এই ম্যাথ ভুল হয়ে যাবে। ক্যালকুলেটরকে মাস্ট রেডিয়ান মোডে নিয়ে এরপরে করবা, বুঝতে পারছো? রেডিয়ানে নাও নাই? -0.22 মিটার, বুঝতে পারছো? এই যে রেডিয়ানে নিয়ে করতে হবে। তাহলে ইকেটা বের করি, চলো। ইকে কি হবে? হাফ কেটা কি কোশ্চেনে দেওয়া আছে? ও, কে দেওয়া নাই। কে সমান আমরা কি জানি বলো তো? এম ওমেগা স্কোয়ার। তাহলে এখানে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এমটা কোশ্চেনে কত দেওয়া? 2। ওমেগাটা কত বের করছিলাম? 5√5 স্কোয়ার। এটা কোশ্চেনে কত বের করলাম? এটা 0.2 স্কোয়ার মাইনাস, এটাকে তুমি স্কোয়ার দিয়ে দাও। স্কোয়ার দিয়ে দিলে মাইনাসটা এমনি ভ্যানিশ হয়ে যাবে। হয় না?
এটা কি বুঝছো সবাই? এবার 2.5 সেকেন্ডের জন্য ইকেটা তোমরা বের করো তো। হ্যাঁ, ইকে চাইছে, হ্যাঁ ইকে দুইটা চাইছে, একটা হচ্ছে টি যখন 2 সেকেন্ড আর একটা হচ্ছে টি যখন 2.5 সেকেন্ড। তো আমরা তো 2 সেকেন্ডের জন্য বের করছি তাই না? এই যে এখানে টি এর জায়গায় কত বসাইছি 2 সেকেন্ড, আর 2.5 সেকেন্ডের জায়গায় এখানে টি এর জায়গায় কত বসাবো 2.5, তখন আরেকটা ওয়াই পাবো, এখানে জাস্ট ওয়াইটা চেঞ্জ আসবে আর কি। করো এটা হাতে হাতে। কোনটা? না না, এখানে স্কোয়ার আছে না, স্কোয়ার করলে মাইনাসটা কি হয়ে যাবে, এমনি তো প্লাস হয়ে যাবে, মাইনাসটা এই মাইনাস তো সূত্রের মাইনাস। 2.5 সেকেন্ডের জন্য করছো? আলটিমেট আনসার হাতে হাতে করতে ভাই। 4.49 তাই না? এটা কি মুছবো? সবাই কি করছো? পারছো সেকেন্ডটা? কেন করো, এখানে তো কোনো চেঞ্জ নাই, জাস্ট এখানে টি এর জায়গায় 2.5 দিবা, আর কিছু কোনো তো চেঞ্জ নাই। মুছবো এটা? আচ্ছা আমি মুছে দিচ্ছি, চলো নেক্সট ম্যাথ করাই। তোমরা কি মিলাইতে পারছো? বাসায় যে আজকে আরেকবার একটু করবা, দেখবা কি ক্লিয়ার হয়ে গেছে, না হলে কিন্তু ক্লিয়ার আর হবে না। 6 নম্বর কোশ্চেনটা একটু দেখো। একটি আদর্শ স্প্রিং এর শক্তির পরিবর্তনের লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা এটা কিসের লেখচিত্র দেওয়া আছে? গতিশক্তি না বিভব শক্তির? বিভব শক্তি না? বিভব শক্তির গ্রাফটা কিরকম হয়? ইউ এর মতো হয়। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলছে। দেখো এদিকে তাকাও, এইটা ম্যাক্সিমাম এনার্জি কোথায় হয়? এই যে এখানে যে হয়, এখানে খেয়াল করো 32 জুল দেওয়া আছে, দেখছো কত দেওয়া আছে? 32 জুল। এটা কোথায় হয় 32 জুল? বিস্তার পজিশনে যে হয় না, বুঝতে পারছো? তাহলে আমরা ইটি সমান কি জানি? হাফ কে এ স্কোয়ার, এটা জানি কিনা বলো? অথবা ই কে ইপি ম্যাক্স অথবা ইটি, এটাকে তো ইটিটা কত দেওয়া? 32 জুল দেওয়া আছে না? আমরা যদি এটা বের করতে পারি তাহলে কি কে পেয়ে যাব না? কোশ্চেনে তো কেই বের করতে বলছে, বুঝছো কি? তো খেয়াল করো এটা কত হবে, তোমরা চিত্রের দিকে একটু তাকায় বলো, আনসারের দিকে না তাকায়। 4 হবে না? দেখো তোমার এই যে পুরাটুকু কত দেওয়া আছে 8, এটার অর্ধেক তো এই, তাহলে এটা কত 4 সেন্টিমিটার। বুঝতে পারছো এটা? তুমি বুঝছো? তাহলে ইটি দেওয়া আছে 32 ইকুয়াল হাফ কে গুণ এ দেওয়া আছে 4 ইন্টু 10⁻² স্কোয়ার। তাহলে এখান থেকে কেটা পেয়ে যাবা। কে বের করতে বলছে না? পি ও কিউ বিন্দুতে স্প্রিংটির বেগের মানের তুলনা করতে বলছে, বুঝছো? তো চলো আমি একটার পয়েন্টের জন্য বের করে দিই, আরেকটা তোমরা করবা। দেখো পি বিন্দু, যেটা পি বিন্দুতে টোটাল এনার্জিটা কত বলো তো?
হাফ কে, সরি, টোটাল এনার্জি 32 জুলই হবে না? বুঝতে পারছো? পি বিন্দুতে টোটাল এনার্জি 32 জুল এবং পি বিন্দুতে বিভব শক্তি কতটুকু দেওয়া? 8 জুল দেওয়া আছে। বুঝতে পারছো? তো বিভব শক্তি হচ্ছে 8 জুল, ইউ ইকুয়াল 8 জুল। বুঝতে পারছো? তো এই পয়েন্টে তোমার ইটা লাগবে। आपके वाई स्क्वायर बेर करी তারপরে वाई বের করি। ঠিক আছে, এবার চলো তাহলে ইউ মানে কত বলো তো? হাফ কে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 8। কেটা কোশ্চেনে দেওয়া আছে না? কেটা তো বের করলাম, কত বের করছি? একটু আগে না কে বের করলাম? এবার আসো ওয়াই স্কোয়ার ইকুয়াল 8, ওয়াইটা এখান থেকে বের করো তো। গতিশক্তি দিয়ে কাজ করা যেত না, কারণ আমার ভি এর সূত্রটা কি? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না? হাফ এম। এই আপনি বলছেন সবটা দিয়ে এই সব জায়গায় ও সব জায়গায়, হ্যাঁ এখানে ওই সূত্র ইউজ করতে পারবা তোমার ইচ্ছা। ওইখানে এক হবে না, কারণ তুমি তো একটা, এটা তো একটা স্পেসিফিক পয়েন্টের জন্যই বের করতেছে না। বুঝতে পারছো? এখানে ভি একটা, এখানে ভি একটা, কিন্তু আমরা তো একটা স্পেসিফিক পয়েন্টে বের করতেছি। ওই পয়েন্টে তো ভিটা স্পেসিফিক থাকবে, তাই না? বুঝুনি? ধরনের জন্য তো বিয়ে করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, ত্বরণের জন্য ভিটা প্রতিটা পয়েন্টে এক একটা এক এক রকম হবে, কিন্তু এটা তো আমরা একটা স্পেসিফিক পয়েন্টে বের করতেছি না। একটা স্পেসিফিক পয়েন্টের জন্য তো, এই পয়েন্টের জন্য তো একটা ভি থাকবেই। তবে আমরা এটা দিয়ে করা বেটার আর কি, কারণ আমরা ভি সমান জানি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াইটা বের করে নিলাম, ওয়াইটা কত দেওয়া আছে? কত বের হয়েছে? এটা দিছি কোন দিকে তো 4 ইন্টু 0.02 0.02 আসছে। এবার আমরা ওমেগাটা কি কোশ্চেনে দেওয়া আছে? ওমেগাটা দেওয়া নাই, তাই না? আচ্ছা, ওমেগার জায়গায় রুট ওভার কে বাই এম লিখতে পারো। কে সমান কি ছিল? এম ওমেগা স্কোয়ার ছিল, তাহলে ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম। এম দেওয়া নাই, তোমার ওই যে দুইটা বেগের অনুপাত বের করতে বলছে না, তাহলে v1 বাই v2 দিলে দুইটা বেগের অনুপাত কাটাকাটি চলে যাবে। বুঝতে পারছো? এর ভ্যালু দেওয়া আছে তোমার 0.04 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, এইটা, তাই না? আবার ঠিক সেম ভাবে ওয়াইটা বের করে ফেলো তোমার কিউ বিন্দু এর জন্য। ইউ সমান কত দেওয়া আছে? 18। তাহলে হাফ কে ওয়াই স্কোয়ার ইকুয়াল 18, তাহলে হাফ গুণ 4 গুণ 10⁴ ওয়াই স্কোয়ার ইকুয়াল 18। তাহলে এখানে ওয়াইটা কত পাচ্ছ? 0.03। তাহলে এখানে ভি সমান কি হবে? রুট ওভার কে বাই এম 0.04 স্কোয়ার মাইনাস 0.03 স্কোয়ার। বুঝছো? তো এটাকে v1 দাও, এটাকে v2 দাও। তাহলে এবার v1 বাই v2 ইকুয়াল কত পাবা? কে রুট ওভার কে বাই এম দুই সাইড থেকে বাদ চলে যাবে। এখানে থাকবে হচ্ছে 0.04 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, 0.04 স্কোয়ার মাইনাস 0.03 স্কোয়ার। শেষ। কারো সমস্যা থাকলে বলিও। কয়টা বাজে দেখো তো একটু? 8:30 বেজে গেছে। 3 মিনিট আছে। আচ্ছা, আজকে এটুকু পর্যন্ত থাক। কালকে তোমাদের আধা ঘন্টা আমি এই চ্যাপ্টার পড়াবো, পড়াই 7ম চ্যাপ্টার শুরু করব। তো কালকে কেউ পড়া মিস দিও না, নতুন চ্যাপ্টার শুরু করবে। হ্যাঁ, না না 7টায় আসি। না না, এই চ্যাপ্টারে একটা নতুন টপিক পড়াবো, ওই টপিক আবার লাগবে। স্প্রিং তো বুঝতে হবে।
সপ্তম চ্যাপ্টার শেষ করতে ধরো 7-8টা ক্লাস তো লাগবে, 6টা-7টা ক্লাস লাগবে। অর্ধেক শেষ হবে।